জানি না। তখন নিযুত কোটি আর তারপরে আরো আছে মিলিয়ন। আচ্ছা মিলিয়নে কয়টা শূন্য হয়? আচ্ছা কি বলেছে দেখ, প্রশ্নটা ভালো করে পড়তে বললাম। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সহজ হলে এত টাকা ব্যাংক থেকে ধার নেন। তার মানে পি ইকুয়ালস টু কত হবে? 2,40,000 টাকা, তাই না? আর আর ইকুয়ালস টু কত হবে? 12, তাই না? আর পার্সেন্ট মানে 12%। এবার কি বলেছে বাড়ি, এর পরের লাইনটা ইম্পর্টেন্ট, এখানেই ভুল হচ্ছিল আগের দিন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি ভাড়া দেন, ঠিক আছে? মানে ধার নিয়ে সঙ্গে সঙ্গে ভাড়া দিচ্ছে না, 1 বছর পর থেকে ভাড়া দিচ্ছে। তাহলে 1 বছর পর্যন্ত এই যে বাড়ি, এই 2,40,000 টাকা যে ভাড়া নিল, ঠিক আছে, 1 বছর পর্যন্ত যে সুদটা দিতে হবে, তখন তো কিছু কামাই করছে না, তাই না? বোঝা গেল? তাহলে আমাকে কি শোধ করতে হচ্ছে বল? আমাকে আসল প্লাস, হ্যাঁ হ্যাঁ, আসল শোধ করতে হচ্ছে, প্লাস এই যে এই 1 বছরের সুদ এত টাকাটাও শোধ করতে হচ্ছে, প্লাস আমার পরে যে বাকি সুদগুলো থাকবে এই সুদগুলোও শোধ করতে হবে। এই পরের সময়টায় কি হচ্ছে? এই সময়টায় হচ্ছে তোর, এখানে আস্তে কথা বলবি, ঠিক আছে? এখানে হচ্ছে পি টাকা ছিল, আর এখানে কি টাকা, এখানে কি হলো? 1 বছর পরে পিআরটি বাই 100 টাকা এটার সঙ্গে সুদ হলো, ঠিক আছে? এরপরেও কি ধর এন বছর আমি রেখেছি, ঠিক আছে? তাহলে কি হবে? এন বছর এন ইন্টু পিআরটি বাই 100, বোঝা গেল? আর আমি এই সময় হচ্ছে, এটা হচ্ছে আমার কি টোটাল অ্যামাউন্ট, তাই না? আর আমার সুদ আমি পাবো, বাড়ি ভাড়া কত বছর পাবো? বাড়ি ভাড়া তোর এই লাস্ট এন বছরই পাবো, প্রথম বছর তো পাবো না, ঠিক আছে? ইজ ইকুয়ালস টু এন ইন্টু ওই বাড়ি ভাড়ার যত টাকা হচ্ছে তত টাকা। বোঝা গেল? কত হচ্ছে বাড়ি ভাড়ার? 5200 টাকা করে পাচ্ছি প্রত্যেক মাসে, তাই না? 5200 ইন্টু 12, এটাই হয়ে গেল আমার শর্ত, ঠিক আছে? কি হচ্ছে তাহলে? প্রথমে আমি পি টাকা রাখলাম জমা, প্রথম 1 বছর আমি কোনো সুদ পাচ্ছি না, তাহলে প্রথম 1 বছরের সুদটা এখানে লিখে দিলাম, সেই টাকাটাও আমাকে শোধ করতে হবে। আর কি শোধ করতে হবে? আমি ধরলাম যে আমার এন বছর পরে টোটাল টাকাটা শোধ হলো, তাহলে এন বছরেরও তো আমার সুদ হবে না, পিআরটি বাই 100, আরও এন বছর আমার জমা থাকবে, 1 বছরের পরে আরও এন বছর জমা থাকবে, সেই এন দিয়ে গুণ করে দিলাম পিআরটি বাই 100-কে। তাহলে টোটাল আমার অ্যামাউন্ট কত জমা করতে হবে? পি জমা করতে হবে, তারপরে 1 বছরের সুদটা জমা করতে হবে, যেটার সময় আমি কোনো ভাড়া পাচ্ছি না, প্লাস আমি যতদিনের ভাড়া পাচ্ছি ততদিনের সঙ্গে, মানে এন বছরের সঙ্গে সুদটা, আর ততগুলো সুদ আমার আরও জমা করতে হবে, ঠিক আছে? এটা কার সাথে সমান? আমার এন বছর সঙ্গে যে ভাড়াটা পাচ্ছি তার সঙ্গে সমান, তাই তো? এটাই শর্ত মতো হবে। তাহলে আমি কি লিখবো এখানে? যে ধরি কেন, এখানে হচ্ছে মূলধন কত দেওয়া আছে? পি সমান 2,40,000 টাকা, ঠিক আছে? আর সমান সমান 12 ব্র্যাকেটে বার্ষিক। এবার কি লিখবি? ধরি বাড়ি ভাড়া নেওয়ার, মানে ধার নেওয়ার কি বল? ধার নেওয়ার 1 বছর পরে, 1 বছর পর আরও এন বছরে কি হবে? সুদ দিতে হবে, আরও এন বছরে সুদে আসলে টোটাল টাকাটা শোধ হবে, আসলে শোধ হবে, ঠিক আছে? বোঝা গেল? এবার আমার সুদে আসলে টোটাল কত টাকা দিতে হবে ওটা আমি এখন লিখব। সুদে আসলে মোট দিতে হবে কত? প্রথমে আসল, তারপরে যে সুদ সেটা, তাই না? আসল কত? 2,40,000,
ঠিক আছে? সুদ কত? 1 বছরের যে সুদ হচ্ছে সেই সুদটা আগে দিতে হবে, 1 বছরের সুদটা, মানে পিআরটি বাই 100, তাই না? পি মানে কত? 2,40,000, তাই তো? আচ্ছা, আমি সবগুলোকেই পি লিখি তাহলে। প্রথমে আমি আসলটা দিলাম পি, ঠিক আছে? তারপর কি 1 বছর যখন আমি কোনো ভাড়া পাচ্ছি না সেই সুদটাও দিতে হবে, সেটা কি পি আর টি বাই 100, বোঝা গেল? তো আর কত দিতে হবে? আমার n বছরে শোধ হচ্ছে টাকাটা, তাই না? তাহলে আরো n বছরেও আমার পিআরটি বাই 100 দিতে হবে, n ইন্টু পিআরটি বাই 100, তাই তো? ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? আমি ওই এটা হচ্ছে কি, এটা আমার দিতে হবে এত টাকা, ঠিক আছে? এবার আমি কি লিখবো? প্রশ্ন মতে এই জিনিসটাই সমান সমান আমার প্রাপ্ত টাকা হতে হবে, তাহলে এত টাকা দিতে হবে, এটা আমার প্রাপ্ত টাকা, ওখান থেকে আমি এন এর ভ্যালু পেয়ে যাব, তাই না? তাহলে কি লিখবো? অ্যাকর্ডিং টু কোশ্চেন, এখান থেকে পি কমন গেল, এখান থেকে কি পিআরটি বাই 100টা কমন গেল, তোর n+1 পড়ে থাকলো, পিআরটি বাই 100, এটাই সমান সমান কি হবে? n বছরে আমি ওই 1 বছরে তো প্রথম কোনো ভাড়া পাচ্ছি না, আমি ভাড়া পাচ্ছি কি লাস্ট n বছরে, তাহলে লাস্ট n বছরের ভাড়া, তাই না? n বছরের কি ভাড়া, তাই তো? n বছরের ভাড়া কত টাকা হচ্ছে? এদিকেরটা বাদিকেরটা এরকমই লিখলাম, ধর তোর। আচ্ছা, এটাকে ভ্যালু বসাই এবার। হ্যাঁ, পি মানে কত? 2,40,000। 2,40,000, 1 2 3 4, ঠিক আছে? n+1, এখানে 2,40,000, আবার 1 2 3 4, আর এর ভ্যালু কত? 12, টি এর ভ্যালু 1 বাই 100, টি এর ভ্যালু কেন 1 বসালাম বুঝলি তো? মানে প্রত্যেক বছরের আমি বলছি, প্রত্যেক বছরের ইনটু আমার n বছর ধর, ওই জন্য n ইনটু টি মানে 1 ইনটু সামথিং, মানে সেটাই, তাই না? আর এদিকে n বছরের ভাড়া, n বছরের ভাড়া কত হচ্ছে? n গুণ 1 বছরের ভাড়া, 1 বছরের ভাড়া মানে 12 মাসের ভাড়া, 12 ইনটু কত? 5200 টাকা, তাই না? এবার ক্যালকুলেশনটা সবাই নিজে নিজে কর, কত হচ্ছে বল? কত দিয়ে কাটবি দুদিকে? বল, কত কত দেখতে পাচ্ছিস? 24 দেখতে পাচ্ছিস, 24 দেখতে পাচ্ছিস, 12 দেখতে পাচ্ছিস, মানে 12 ভাড়া নামতা দেখতে পাচ্ছিস, তাই না? তাহলে 12 দিয়েই কাটবি প্রথমে। 12 2 24, 4টা 0, তারপরে এবার 0 0 কাটবে, 2টা করে 0 আমি কেটে দিই, তাহলে n এর ভ্যালু কত বের হচ্ছে দেখ, এদিক থেকে 200 আর এদিক থেকে কত হচ্ছে? 52n মাইনাস 24n, আর এদিক থেকে কত হচ্ছে? প্লাস এদিক থেকে 24। নিজের মতো করে কর ক্যালকুলেশনটা সবাই, আমি আমার মতো করে করি, তাই না? এদিকে হচ্ছে কত? 224, আর এদিকে কত হচ্ছে? 24, আর তোর 26-এ হয় 50, 27 28, ঠিক আছে? তাহলে এটা কতবারে যাচ্ছে? 4 দিয়ে কাটলে 7, 4 দিয়ে কাটলে 4 5 20, 21 22, 2 4 24, 4 6 24, 7 8 56 বছর। n এর ভ্যালু কত হয়ে গেল? 56 বছর, বোঝা গেল? ঠিক আছে, এবার দেখ লাস্টে প্রশ্নে কি চেয়েছে? ধার নেওয়ার কত বছর পর, ঠিক আছে, তিনি বাড়ি ভাড়ার থেকে এই জিনিসটা শোধ করবেন। কিন্তু আমরা এনটা কি ধরেছি?
বল এনটা ধরেছি ধার নেওয়ার পর না, ধার নেওয়ার 1 বছর পর আরো এন বছর পর, না ধার নেওয়ার 1 বছর পরের আরো এন বছর পর আমরা জিনিসটা ধরেছি। তাহলে আমার উত্তরে কি চেয়েছে, ধার নেওয়ার কত বছর পর, এন এর সঙ্গে 1 যোগ দিতে হবে তাহলে, তাই না? তাহলে উত্তর কি লিখবি, সুতরাং ধার নেওয়ার কি 1 বছর পর 1 বছর পর। কেন ধার নেওয়ার কত বছর পর, ডিরেক্ট এখানে প্রশ্ন চেয়েছে ধার নেওয়ার টোটাল কত বছর পর, তাহলে আমি কি লিখবো, ধার নেওয়ার টোটাল n+1 বছর পর, মানে নেওয়ার n+1 সমান সমান 8+1 সমান সমান 9 বছর পর সুদে আসলে সব টাকা শোধ হবে, তাই না? বোঝা গেছে? আর তোরা এটাও করতে পারতি যে এখানে, বোঝা গেল এই পর্যন্ত হয়ে গেল অঙ্কটা। এটা আরেকটা জিনিসও করতে পারতি যে এখানে ডিরেক্ট ধরে নিতি এনটাকে, মানে ধার নেওয়ার এন বছর পর টাকা শোধ হবে ধরে নিতি, ঠিক আছে? তাহলে সমীকরণটা একটু অন্য হয়ে যেত। কি হয়ে যেত সবাই কর দেখি, এটা ওটা ধরে। কোনটা স্যার? আমি বললাম যে আমি তো এখানে ধরেছি যে ধার নেওয়ার 1 বছর পর আরো এন বছর পরে সুদে আসলে শোধ হবে, তাই না? আমি বললাম এটাকে এন না ধরে আমি টোটাল সময়টাকে এখন এন ধরবো, তাহলে উত্তর লেখার সময় আর ভাবতে হবে না, ঠিক আছে? কিন্তু সমীকরণটা এখন চেঞ্জ হয়ে যাবে একটু, এই গোটাটাকে যদি আমি এন ধরি, তাই না? তো কর দেখি সবাই নিজে কি হচ্ছে। কি বললাম, এটা এবার আমি এনটা কি ধরে করব, মানে আগের মতো করলেও হবে, এভাবে করলেও হবে, ঠিক আছে? এই প্রশ্নে যে জিনিসটা বলে দিয়েছে ধার নেওয়ার কত বছর পর, আমি সেই জিনিসটাকে এবার ধরে নিচ্ছি, তাহলে আমার উত্তর লেখার সময় আর আরেকটা স্টেপ করতে হবে না, তাহলে ভুল হওয়ার চান্সটা কমবে, ঠিক আছে? না হলে অঙ্ক করে টোরে শেষে ভুলেই যাবি যে প্রশ্নে কি চেয়েছিল, উত্তর লিখে দিবি তোরা 8 বছর হচ্ছিল তাহলে 8, কিন্তু প্রশ্ন চেয়েছে ধার নেওয়ার কত বছর পর, তাহলে ওটা ধরেই করি, ডিরেক্ট যেন আমার লাস্টে যোগটা না করতে হয়, ডিরেক্ট 9 বের হয়, তাই না? কি লিখবো, ধরি ধার নেওয়ার এই জিনিসটুকু তো লিখতে পারতে সবাই, এক লাইন লিখেছিস, ধার নেওয়ার এন বছর পর সুদে আসলে শোধ হবে, তাই না? শোধ হবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে দেখ জিনিসটা কেমন হচ্ছে। এই আমি, এটা হচ্ছে আমার টোটাল সময়, ঠিক আছে? এটা 1 বছর, এটা 0 বছর, আর এটা কি n বছর, এটা হচ্ছে ফাইনালি গিয়ে তোর n বছর হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি এখানে কি মূলধন আমি ধার নিলাম, ঠিক আছে, 2,40,000 টাকা ধার নিলাম। এবার এখানে কি হবে, ধারের এখানে সুদ কি হবে, P/T/100 হবে, তাই না? আর এখানে কি হবে, কি বলে আচ্ছা 2 বছরে কি হবে, সেকেন্ড বছরে কি হবে সেটা বল আগে। আবার আরেকটা হবে PRT/100, তাই না? এরকম করে প্রত্যেকটাতেই হবে, চলতে থাকবে, লাস্টেরটাতেও কি হবে, PRT/100। প্রত্যেক বছর সরল সুদের পরিমাণ সেমই হয়, সেটাই লিখেছি। এটা হচ্ছে তোর কি টোটাল আমার এত টাকা জমা দিতে হবে সুদে আসলে, ঠিক আছে? মানে এই যোগ 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 করে আমার টোটাল এত টাকা জমা দিতে হবে, বোঝা গেল? এবার দেখ আমি সুদটা পাবো কোথার থেকে। প্রথম এখানে তো আমি যখন ভাড়া দিচ্ছি প্রথম 1 বছর কোনো আমি ভাড়া পাবো না, বাড়ি ভাড়াটা কখন দিয়েছি, 1 বছর পর দিয়েছি, তাহলে আমার বাড়ি ভাড়ার টাকাটা কোথার থেকে পাবো, আমি এখান থেকে এই পর্যন্ত আমি বাড়ি ভাড়ার টাকাটা পাবো, তাই না? আর এখান থেকে এই অবধি বাড়ি ভাড়ার টাকা আমি পাবো না। তাহলে বাড়ি ভাড়ার টাকাটা, ঠিক আছে, এখানে কত বছর হচ্ছে, এখানে টোটাল এখান থেকে এখানে যদি n বছর হয়, এটা 1 যদি কম হয় তাহলে এটা কত বছর হচ্ছে, এখান থেকে এখানে n-1 বছর, তাই না? তাহলে আমি n-1 বছর কি পাবো, বাড়ি ভাড়াটা পাবো। আমার বাড়ি ভাড়াটা কত, n-1 বছর আমি বাড়ি ভাড়াটা পাবো। 1 বছরে বাড়ি ভাড়াটা কত, 12 × 5200, তাই না? বোঝা গেল? এই দুটো আমার সমান হতে হবে, ওটাই তো, আর তো কিছু না, তাই না? তাহলে তুই কি লিখবি, এই জিনিসটাকে ভাষায় লিখতে হবে, তাহলেই হয়ে গেল অঙ্ক। এটা কিন্তু মানে পরীক্ষায় করার জন্য না, এটা আমি তোদের বোঝার জন্য বললাম, ঠিক আছে? ছবি করে দিলাম, ছবি দেখে তাড়াতাড়ি যেন বুঝতে পারিস। আমি কি লিখবো বল,
এন বছর পর আমি লিখলাম যে টাকাটা শোধ হবে, তাহলে আমার সুদে আসলে দিতে হবে, সুদে আসলে এন বছর পর দিতে হবে মোট শোধ করতে হবে কত টাকা, মোট শোধ করতে হবে কত টাকা, উপরে যা লিখেছি সেটাই, তাই না? পি প্লাস এটা কটা জিনিস আছে, 1 থেকে n, মানে এনটা যদি তুই এই জিনিস এনটা 1 যোগ করলে কত হয় n, তাই না? তাহলে এনটা পিআরটি বাই 100 যোগ করলে কত হবে, n ইন্টু পিআরটি বাই 100, তাই তো? বোঝা গেল? তাহলে টোটাল শোধ করতে হবে হচ্ছে কত, পি প্লাস এন ইন্টু পিআরটি বাই 100 টাকা, তাই না? আর আমি বাড়ি ভাড়া পাবো, টোটাল বাড়ি ভাড়া পাবো আমি না, রহমত চাচা, মোট বাড়ি ভাড়া পাবেন কত টাকা, কত, n ইন্টু 12 কেন, 1 বছর পর থেকে ভাড়া দিয়েছে না, কি বললাম এখানে, বাড়ি ভাড়া পাবেন, আচ্ছা এখানে লিখেই নি কথাটা, ঠিক আছে? কোথায় গেল, n-1 বছরে প্রাপ্ত মোট বাড়ি ভাড়ার পরিমাণ কত, n-1 বছর বাড়িটা ভাড়া রেখেছে, তাই না? সেই জন্য n-1 বছর ধরে তোর পাবে ভাড়াটা, তাই না? তাহলে n-1 ইন্টু 1 বছরের ভাড়া, 1 বছরের ভাড়া মানে 12 মাসের ভাড়া, 5200 টাকা, তাই না? তাহলে এটা হচ্ছে কি, সুদে আসলে আমার শোধ করতে হবে এত টাকা, আর আমার হচ্ছে এটা পাবো এত টাকা, তাহলে দুটা কি সমান করতে হবে প্রশ্ন অনুযায়ী, তাই না? তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি লিখবি, পি প্লাস এন ইন্টু পিআরটি বাই 100 ইজ ইকুয়ালস টু n-1 ইন্টু 12 ইন্টু 5200। এবার ভ্যালু বসা, ক্যালকুলেশনটা কর নিজের, কত আসবে উত্তর, ডিরেক্ট 9 আসবে এবার, তাই না? আসলো? জায়গাটা খুব কম হয়ে গেছে এখানে, ইন্টু 5200, হয়নি এখনো?
দেখ আমার এইটুক জায়গা কাটাকাটি ফাটাফাটি কত কিছু করলাম, বারবার মুছলাম, তবু আমার এখন চলে আসলো, তোদের এখনো আসছে না। ক্যালকুলেশনে এত দুর্বল হলে কিভাবে হবে? হয়নি কাটাকাটিটা? আরে প্রথমে 12 দিয়ে কাট না, 12 দিয়ে দুদিকেই কাটা যাচ্ছে, তারপর শূন্যগুলো কাট, তারপর দেখ হয়ে গেছে নিজে নিজেই, আর কিছুই তো করতে হচ্ছে না। তোর হয়ে গেছে কাটাকাটি? বাহ, তাই না? এটা সমীকরণ ছিল, এই সোজা কাটাকাটিটা তোদেরকে কি করতে হবে এখন দেখিয়ে দিতে হবে। পি এর ভ্যালু কত? 2,40,000 টাকা। এন কি? এন আমাদের বের করতে হবে। আর পিআরটি বাই 100 কি? এখানে টিটা লেখ না লেখ একই ব্যাপার, কারণ টিটা আমাদের এক, তাই না? পি এর ভ্যালু আবার লিখলাম আমি কত? 2,40,000 টাকা, ঠিক আছে। আর এর ভ্যালু কত বলেছে? 12%, তার মানে 12, তাই না? আর টি মানে কি? এটা আমরা প্রত্যেক বছরের সূত্রটা নিচ্ছিলাম, ওই জন্য টিটা কি 1 বছর বাই কত? 100। আর এদিকে কত আছে? n-1 ইন্টু 12 ইন্টু 5200। তাহলে আমি দেখতে পাচ্ছি, আমি কি বললাম দেখ এখানে, যে একটা এটা আমার কাটাকাটি, তাছাড়া বেসিক জিনিসটা আমি কি বললাম, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই বাই 100 আর এক্স প্লাস ওয়াই বাই 100 এই দুটা জিনিস কি সেম? সেম না, ঠিক আছে। কেন? কারণ এটার ভ্যালু ধর তোর 50 আছে, 500 আছে, এটার ভ্যালু ধর তোর আছে 15,000, ঠিক আছে। আর এটার ভ্যালুও ধর 500, এটার ভ্যালুও ধর কত? 15,000। 1500 হয়ে গেল তো। তো এখান থেকে তুই কি করতে পারবি? এই নিচের শূন্য, মানে এটাকে তুই আলাদা আলাদাভাবে লিখতে পারিস, তাই না? এরকম থাকলে এটাকে তুই পরের লাইনে এরকম আলাদা আলাদাভাবে লিখতে পারিস, তাই না? কারণ আলাদা আলাদাভাবে লিখলেই এদের লসাগু আবার কত হয়ে যাবে? পরের লাইনে 100 হয়ে যাবে, আর নিচে 100 মিলে গিয়ে 500, 100 মিলে গিয়ে 15,000। ওই জন্য এই এরকম যদি থাকে, গোটাটার নিচে কোনো জিনিস যদি থাকে, তার মানে সেটা আলাদা আলাদা করে আছে, আর আলাদা আলাদা করে আছে মানে তুই আলাদা আলাদাভাবে করে কেটে দিতে পারলি। অথবা তুই বলতে পারিস যে আরেক রকম করেও ভাবতে পারিস, নিচে 100 আছে, উপরে এই জিনিসটা আছে, আমি দিক থেকেই 100 কমন নিলাম, কমন নিয়ে এটা কেটে দিতে পারবো, তাই না? এখানে একটা শূন্য থাকবে না, 15,000 ছিল, তো এটা আমরা কেটে দিতে পারবো। কিন্তু এখানে কোনোভাবেই আমরা এটা গোটাটার নিচে নেই, এটার নিচে কোনোভাবেই আমরা 100 আনতে পারছি না, তাহলে এই 100টা দিয়ে আমি কখনোই একে আমি টাচ করতে পারছি না। সেই জন্য এখানেও আমাদের প্রশ্নেও 100টা কি এর নিচে আছে? এর নিচে আছে না, তাহলে এই 100 দিয়ে এই দুটা শূন্য কাটলো, ব্যাস, এর খেলা শেষ এখানেই, আর কোনো ঝামেলা নেই এখানে, ঠিক আছে। এবার কি বললাম? 12 দিয়ে এবার দেখ, এটা আমি মুছে দিলাম, হ্যাঁ, এই জায়গাটা মানে কেটে গেল যে জিনিসটা, ওটা আমি মুছে দিলাম যেন দেখতে সুন্দর লাগে, এই লাইনেই করলাম, দুটা কেটে দিলাম জাস্ট, আর কিছুই করিনি। এবার কি দেখ, এখানেও 12-র একটা মাল্টিপল আছে, 12 দুগুণ 24 হয় জানিস, 24-এর পর কয়েকটা শূন্য, এখানে তো 12 নিজেই আছে, আবার এই জিনিসটা অলরেডি তোর 12-র মাল্টিপল আছে, তো আমার একটা থাকলেই কাটা যেত, দুটার দরকার নেই, তাই না? আর এখানে কি আছে? n-1 ইন্টু 12 ইন্টু 5200 আছে। তাহলে আমি কি করতে পারি? যোগ থাকলে এখান থেকে আমি এই 12 কত হচ্ছে? 12 দুগুণ 24, 4টা শূন্য, আর এখান থেকে এই 12টা কাটতে পারি। এখন তুই কি করেছিলি? এই 12 দিয়ে এই সবগুলো কেটেছিলি, প্লাস এই 2400কেও কেটে দিয়েছিলি। কেন কাটবো আমি 2400কে? আমি তো অলরেডি 12 কেটে দিলাম, তাই না? তোর এখানে কত ছিল? ধর 5 ছিল, 5 ইন্টু 5 ছিল, আর এদিকে ছিল 5x,
তুই কি করবি, এই পাঁচ দিয়ে এই পাঁচও কাটবি, এই পাঁচও কাটবি, এটা কি হয় কখনো? একটা পাঁচের সঙ্গে তো একটা পাঁচ কাটা যাবে। এটা যদি 5 5 যোগ থাকতো তখন তুই কি করতি, যে হ্যাঁ 5 5 যোগ আছে, তাহলে দুটার থেকে আমি 5 কমন নিলাম, ভিতরে 1 + 1 পড়ে থাকলো, এই 5 5 আমার কেটে গেল। কিন্তু এটা তো যোগ নেই, এটা কি আছে, গুণ আছে। গুণ থাকলে একটাই কাটা যাবে, যোগ থাকলে কমন চলে যায় জন্য কি দুটাই কাটা যায়। সবগুলোর থেকে, যতগুলোর থেকে কমন যায় ততগুলোর থেকে কাটা যায়, তাই না? কিন্তু গুণ থাকলে সেই জিনিস নেই, কমন নেওয়ার ব্যাপার নেই কোনো, তাই না? তাহলে এই 12 দিয়ে কি কাটা গেল, এই 12 দিয়ে এই 12 কাটা গেল, আর এই 2,40,000 টাকা কেটে কত হয়ে গেল, 2 এর পর 4টা শূন্য, তাই না? 1 2 3 4 আছে, 20,000। তাহলে কি হয়ে যাবে, 20,000 এদিকে থাকলো, এদিকে কি পড়ে থাকলো, 2400 এন পড়ে থাকলো, তাই না? আর এদিক থেকে কি পড়ে থাকলো, 5200 এন মাইনাস 5200, তাই তো? বোঝা গেল? এবার কি করব, এবার তো পারবি করতে, এটাকে এদিকে নিয়ে যাব আর এটাকে এদিকে নিয়ে আসবো, মাইনাসটা প্লাস হয়ে গিয়ে 20,000-এর সঙ্গে 5200টা যোগ হয়ে কি হয়ে যাবে, 25,200। দাদা ভাই কি এই 1200 আর এই 12 আর এই 12 কেটে গেল, তো ওটা কিভাবে? এটা তো 12 দিয়ে কাটলাম, 12 দুগুণ 24, তারপরে 4টা শূন্য, এটা প্লাস চিহ্ন আছে না? না বলছি যে এটা 12 আর এটা 12 তো কেটেই গেল, তাহলে ওটা কেমন করে কাটবে? এটা কি গুণ চিহ্ন আছে না, যে আলাদা আলাদা করে, মানে আমার একটা কাটলে হয়ে গেল? এটা তো যোগ চিহ্ন আছে। তোর যদি এখানে x থাকে, এখানে 2 থাকে, এখানে যদি 2y থাকে, এখানে যদি তোর 10 থাকে, ঠিক আছে, 10 মানে কি 2 × 5 থাকে, তাহলে কি করবি তুই, এই দুটা তো কমন চলে যাবে দুটা, তাই না? তারপর 2 2 কাটবে, তোটাকে আমরা ডিরেক্ট করি যে যোগ চিহ্ন থাকলে আমরা আলাদা আলাদাভাবে কেটে দিই। মানে 2 2 কেন কাটলাম, কারণ দুটা কমন চলে গেছে, ওই জন্য আলাদা আলাদাভাবে কাটি। কিন্তু এটা যদি গুণ থাকতো, গুণ থাকলে কি কমন যায় না তো, তখন আমি একটাই কাটতাম যে কোনো। কিন্তু যোগ থাকলে কি করি, যোগ থাকলে কমন চলে যায়, ওই জন্য দুইটাই কেটে যায়। তো আমরা আলাদা করে একটা লাইন লিখি না কমন নেওয়ার জন্য, আমরা ডিরেক্ট কি করি, আলাদা আলাদাভাবে যোগ বা বিয়োগ থাকলে কেটে দিই। বোঝা গেল? তাহলে এই দুটা কত হয়ে গেল, 5200 20,000 25,200 হয়ে গেল, আর এদিকে কত হয়ে যাচ্ছে, 5200 থেকে 2400 গেলে 2800 পড়ে থাকছে, ঠিক আছে, 2800 এন। এবার দুটা শূন্যর সঙ্গে দুটা শূন্য গেল, 9 28-এ কত হয়, 252 হয়। বোঝা গেল? ক্যালকুলেশন প্র্যাকটিস কর। আমি তোরা বাড়িতে কিভাবে করে আনলি তাহলে অঙ্কগুলো করতে বলেছিলাম যে? না, ওরা এনেছে বললো, ওরা দুজন। এই যে এতটা করছি, হ্যাঁ, ওগুলো কিভাবে করলি, ওগুলো তো ক্যালকুলেশন ছিল। হ্যাঁ তো ওগুলো তো সহজ ছিল। এটা তো আরো সহজ, এটা বলে ওগুলো তো সহজ ছিল, এটা তো আরো সহজ। এটা কত যেন 21-এর, তাই না? কটা বাজে? আজকে ভাবলাম জীবন বিজ্ঞানটাও পড়াবো, আর টাইমই হবে না। 21-এর বিয়ের 1 নম্বরে কি বলেছে, যে ব্যক্তি টাকা ধার নেয়, সত্য মিথ্যা, ঠিক আছে, তাকে অধমর্ণ বলে। অধমর্ণ হ্যাঁ, মানে ধার নিচ্ছে, মানে ওরা কি এটা ডিসক্রেডিট, টাকা ধার নিতে হচ্ছে, ওই জন্য কি সে অধমর্ণ। আর যে টাকা ধার দেবে তাকে উত্তমর্ণ বলবে। তাহলে ঠিক আছে, সে উত্তম, মানে তার অনেক টাকা আছে, সে টাকা ধার দিচ্ছে। তাহলে প্রথমটা কি হবে, সত্য। এবার 2 নাম্বারটা কি বলেছে, আসল ও শতকরা বার্ষিক শতকরা সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে। মানে কি বলেছে, আসল কার মধ্যে সম্পর্ক চেয়েছে এখানে, মোট সুদ, মোট সরল সুদ মানে এসআই, তার সঙ্গে কি সময়ের সম্পর্ক চেয়েছে, তাই না? এটা কি সমানুপাতিক থাকে না ব্যস্তানুপাতিক থাকে, সেটা আমাদেরকে বের করতে হবে, তাহলে আমরা বুঝে যাব, তাই না? দেখ, আমরা এদের মধ্যে কি সম্পর্ক জানি, যে এসআই ইজ ইকুয়ালস টু কি হয়, সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়ালস টু PRT/100, তাই না? তো এখানে কি বলেছে, যে সরল সুদের হার মানে এই আরটা, আর কি বলেছে,
আসল আসল মানে এই জিনিসটা, এটা যদি অপরিবর্তিত থাকে মানে এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হচ্ছে এসআই আর এ ব্যস্ত অনুপাতে থাকে, এটা প্রশ্ন তো বলেছে। তো এরা শর্তটা বলেছে এরা দুজনেই কি কনস্ট্যান্ট, তাই না? মানে এদের একটা ভ্যালু তোকে নির্দিষ্ট দিয়ে দিয়েছে, এদের ভ্যালু চেঞ্জ হবে না। তাহলে ধরলাম পি মানে 1 টাকা, আর মানেও 1%, আমি ধরলাম এখানে বলে দিয়েছে দুটাই মানে কনস্ট্যান্ট। মানে আমি যদি এখন এটা ধরি, আমার সারা জীবন এটাই ধরতে হবে, তাহলে আমি একটা কেস নিলাম। প্রথম কেসে কি হচ্ছে, এদের গুণফল 1 হচ্ছে, 1/100 ইন্টু টি, তাই না? এবার কি হচ্ছে দেখ, আমার যদি সময় 1 বছর হয় এটা কত হয়ে যাবে 1, সময় যদি 2 বছর হয় এটা 2, সময় যদি 3 বছর হয় এটা 3। তাহলে কি হচ্ছে 1 2 3 করে এই জিনিসটাও কি বেড়ে যাচ্ছে। প্রথমে 1/100 ছিল, 1/100 থেকে তো 2/100 বড়, তাই না? তার থেকে তো 3/100 বড়। তাহলে আমার কি হচ্ছে টি যত বাড়ছে এসআই তত বাড়ছে, বোঝা গেল? সেই জন্য এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে? হবে না। এ বাড়লে যদি ও বাড়ে তাহলে সেটা কি হয়ে যায় সমানুপাতিক সম্পর্ক, বোঝা গেল? ওই জন্য এটা কি হবে, মিথ্যা হবে। এবার দেখ তোরা যদি ওই কি যেন বলে ওই চ্যাপ্টারটা যেটা আগে করাতে চেয়েছিলাম, অনুপাত সমানুপাত, ওখানে ওই চ্যাপ্টারের কনসেপ্টটা আমি যদিও আগে তোদেরকে একটু করিয়েছিলাম, ওটা যদি মনে থাকে তাহলে দেখ ডিরেক্ট হয়ে যাবে, অত কিছু ভাবতেই হবে না। পি আর এরা দুটা কি কনস্ট্যান্ট, তাই না? আর 100 তো একটা কনস্ট্যান্ট অলরেডি। পি বলেছে পি আর আর দুটাই ফিক্সড মানে কনস্ট্যান্ট, তাহলে কি হয়ে গেল সরল সুদ সমান সমান একটা কনস্ট্যান্ট, গোটাটা একটা কি পিও কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, 100 কনস্ট্যান্ট, মানে গোটাটা একটা কনস্ট্যান্ট, তাই না? গোটাটা একটা কনস্ট্যান্ট ইন্টু টি। এবার সমান আর কনস্ট্যান্ট চিহ্ন উঠে গিয়ে পরের লাইনে কি আসে, সমানুপাতিক চিহ্ন আসে, সমানুপাতিক টি, ঠিক আছে? কিন্তু প্রশ্নে কি বলেছে যে এসআই ব্যস্তানুপাতিক টি মানে 1/, এসআই এরকম 1/t। তাহলে এটা প্রশ্নে বলেছে কিন্তু আসলে আমার আসছে এটা, তাহলে এটা কি মিথ্যা, বোঝা গেল? যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে এখনই তো বললাম, একদম উত্তম উত্তমর্ণ বলে, তাই না? সি এর 1 হয়ে যাচ্ছে কি উত্তমর্ণ। এবার কি 2 নাম্বার, না জল খাবি না তুই? বার্ষিক আর আচ্ছা খা। 2% সরল সুদের হার 2p টাকার কত হবে? টি বছরের সুদ আসল ওই তো PRT/100। ঠিক করে বল কত হবে এখানে সুদ আসল মিলে। উত্তর তোকে আমি উত্তর দেখে বলতে বলিনি, মানে এটা ক্যালকুলেশন করে কত হবে সেটা কর। জল নিয়ে আসবি কালকের থেকে, ঠিক আছে? বল। আরে আমরা জানি যে সুদ সরল সুদ সমান সমান কি মূলধন, মূলধন কত বলেছে এখানে 2p, ঠিক আছে, ইন্টু সরল সুদের হার, সরল সুদের হার কত বলেছে r/2, তাই না? ইন্টু কত টি, সময় কত বলেছে এখানে টি বছর, তাই না? টি বাই কত 100, তাহলে কত হয়ে যাচ্ছে, এই 2 2 কেটে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমার PRT/100ই পড়ে থাকছে। এটা হচ্ছে আমার কি সুদটা আসলো, তাহলে সুদ আসলে কত হচ্ছে 2p প্লাস PRT/100। এর প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে চেয়েছে যে 2p এর সঙ্গে কত কত আর কি যোগ হবে, কত যোগ আছে 2p এর সঙ্গে PRT/100, তাহলে উত্তর কি হয়ে যাবে PRT/100। এটা হচ্ছে আনসার, এতটুকু, তাই না? মানে সুদটা কত সেটা বলে দিয়েছে, সুদ আসল এখানে বলে দিয়েছে, তার মধ্যে অলরেডি তোর ইয়েটা আসলটা লিখেই দিয়েছে, তাহলে সুদ কত সেটা এখানে বসাতে বলেছে। এটা হচ্ছে আসল, এটা হচ্ছে কত সুদ, তাই না? এবার 3 নাম্বার অঙ্ক কি বলেছে বল। এই অঙ্কটা মানে এই অঙ্কটা খুব সুন্দর, ঠিক আছে? এই মানে তুই যদি এই জিনিসটা বুঝে যেতে পারিস, তুই যে কোনো অঙ্ক, এই চ্যাপ্টারের যত অঙ্ক ছিল সব অঙ্কই এই অনুপাতে ধরে করে তোর খুব তাড়াতাড়ি হয়ে যাবে প্রত্যেকটা অঙ্ক, ঠিক আছে? এখানে কি বলেছে, সুদ 1 বছরে, সময় সমান সমান কি বলেছে 1 বছর, তাই না? আসল ও সুদ আসলের অনুপাত 8:9, আসল মানে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট কত বলেছে 8:9, মানে এই পিটা কত হয়ে যায়, এ হয়ে যায়, মানে
8টা কত হয়ে যায়? 9 হয়ে যায়। 8 টাকা রেখেছিলি, সেটা 9 টাকা হয়ে গেল। তাহলে সুদ কত হয়ে গেল? 1 টাকা, তাই না? তাহলে আসল আর সুদের মধ্যে কি হয়ে গেল? সম্পর্ক কি হয়ে গেল? 8 টাকায় তুই কত টাকা সুদ পাচ্ছিস? 1 টাকা, তাই না? তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 1%। 1 বছরে 8 টাকায় 1 টাকা মানে কত পার্সেন্ট হচ্ছে বল? 1 বছরে 8 টাকা 1%। হ্যাঁ, কোথায় গেল কত পার্সেন্ট বললি? 1%। 1% কোথা থেকে আসছে? 8 টাকায় পাচ্ছে আমার কি 1 টাকা পাচ্ছে, তাহলে কত পার্সেন্ট হচ্ছে? ইন্টু 100%, তাই না? কত? 12.5%। এটা দেখবি, কাটাকাটি করবি, কত আসবে? 4 25 100। আচ্ছা, কত দিয়ে কাটলাম? 4 দিয়ে কাটলাম, ঠিক আছে। এখানে 2 থাকলো, এখানে কত থাকলো? 25 থাকলো। 25 দিয়ে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12.5 হয়, জানিস তো এটা? ঠিক আছে। 8 টাকায় 1 টাকা সুদ পাচ্ছিস, 8 টাকার 1 টাকা কত পার্সেন্ট? 12.5%। এটাই উত্তর, তাই না? এসআই ইকুয়ালস টু, মানে যারা বুঝলি না তারা এখানে দেখ আরেকবার, ঠিক আছে? এসআই ইকুয়ালস টু কি আমরা জানি? PRT বাই 100, তাই না? তাহলে এখানে কি আমাদের 8টা বের করতে বলেছে, তাহলে 8টা আমি কি লিখবো? এসআই বাই পি, ঠিক আছে? আর পি আর কি আসবে এখানে? টি আসবে, আর উপরে কি আসবে? 100। এটাই আর এর ভ্যালু। তো ইয়েটা কত আমার? 8 টাকায় কত সুদ পাচ্ছি? 1 টাকা। তাহলে সরল সুদ কত? 1 টাকা। আর এটা কত? 8 টাকা। 8 টাকা, তাই না? তাহলে 8/100 আসলো, বোঝা গেল? আর এখানে কি বলেছে এটা? কোথায় গেল? সুদে আসলে টি বছর না, এখানে 1 বছর বলেছে, ঠিক আছে? ওই জন্য টি এর ভ্যালুটা 1 বসালাম, ঠিক আছে? তাহলে কত হয়ে গেল? 100/8 চলে আসলো। কত হলো তাহলে? 12.5% হয়ে গেল। আর পার্সেন্ট ইজ ইকুয়ালস টু, তাই না? এবার বোঝা গেল? কি বলেছে? কোনো মূলধন বার্ষিক কত? 4/6 24 বাই 4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? সুদের হার কি বলেছে বল? সুদের হার কত বলেছে? 6.1/4%। এটা মানেই কত? 25/4%, তাই না? বোঝা গেল? তাহলে এত পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধন, মানে ধরি মূলধন কি লিখবি? পি, সেটা কত বছরে দ্বিগুণ হবে? তাহলে পিটা কত হয়ে যাবে এখানে? পিটা হয়ে যাবে 2p, তাই না? 2p মানে সুদ কত হয়ে যাবে? এটা হচ্ছে তোর আসল ছিল, আর এটা হচ্ছে সুদ আসল। এত এত হয়ে যাবে মানে সুদে আসলে এত হয়ে যাবে। তাহলে 2p মাইনাস p হয়ে যাবে তোর সুদ। তাহলে এটা যদি আসল হয়, সুদ কত হয়ে যাবে? 2p মাইনাস p, না? মানে p পড়ে থাকছে, p টাকায়, তাহলে p সুদ হচ্ছে। এটা কত বছর হচ্ছে তোকে বের করতে হবে। তুই কি করবি? লিখবি SI ইজ ইকুয়ালস টু PRT বাই 100। কত আমার সুদ কত বলেছে প্রশ্নে? P। যদি আসল P হয়, সুদ হচ্ছে P। তাহলে P লিখলি, আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 25/4। 25/4, নিচে একটা 100 ছিল, আর সময় কত ওটা আমাদের বের করতে হবে, তাই না? PP কেটে গেল, এদিক থেকে 4 দিয়ে কেটে গেল, তাহলে T ইকুয়ালস টু 16 বছর। বোঝা গেল? গেছে বোঝা? এবার এই অঙ্কটা আমি একটু অন্যরকম করে বলি, ঠিক আছে? আগে এই যে বললাম না, এইরকম, এই যে এর আগের যে অঙ্কটা করলি, এইভাবে করলে সব অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ছোট করেই হয়ে যাবে। তো এই অঙ্কটা আমরা ইস্টু দিয়ে করবো এখন। এটা মুছে দেই তাহলে। হ্যাঁ, এটা কি আমাদের R% আমাদের বলে দিয়েছে, এটা লিখে নিলাম। এবার কি বলেছে? পিটা কত বছরে দ্বিগুণ হবে? সেটা দ্বিগুণ হবে মানে
1 টাকা আমি পি না ধরে এবার আমি 1 টাকা ধরলাম, 1 টাকাটা কত হয়ে যাবে বল, দ্বিগুণ হয়ে যাবে, মানে 2 টাকা হয়ে যাবে, তাই না? তাহলে 1 টাকা যদি তোর জমা রাখতাম সেটা আমার সুদে আসলে 2 টাকা হয়ে যেত। তাহলে তোর আসল আর সুদের মধ্যে কি হতো, অনুপাত কত হতো? 1 টাকাটা যদি 2 টাকা হয়ে যায় সুদে আসলে, তাহলে সুদ কত হচ্ছে? 1, তাই না? কারণ এর মধ্যে তো আসল আছে, আসলটা 1 আর 1 হচ্ছে সুদ। তাহলে পি 1 টাকায় তুই 1 টাকায় সুদ পাচ্ছিস, তাই তো? বোঝা গেল? এবার ওই ফর্মুলাটা ফেলে দিবি, হয়ে যাবে যে এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100। বোঝা গেল? এসআই এর ভ্যালু কত? 1, পি এর ভ্যালু কত? 1 টাকায় 1 টাকা সুদ, আর এর ভ্যালু 25/4 ইন্টু 100, আর এখানে টি। আগে এটাই আসছিল 25/100, মানে এখানে 4 দিয়ে কাটবে, 4 4 16, ওদিকে গিয়ে 16 বছর হয়ে যাবে। বোঝা গেল? মানে পি পি না ধরে আমি কি ধরলাম, অনুপাত নিয়ে নিলাম। এই অঙ্কটা তোর মনে হচ্ছে যে দুটা একই, মানে একই রকম পরিশ্রম, কিন্তু না, অন্য অঙ্ক যখন করবি দেখবি যে বড় বড় সংখ্যা আছে, তখন এই অনুপাতটা করলে কি হবে, অনেক সহজ হয়ে যাবে। মানে এখানে যদি পি এর বদলে তোর একটা জটিল কোনো সংখ্যা থাকতো, ধর তোর 121 থাকতো, ঠিক আছে, আর এখানে যদি তোর দ্বিগুণ না বলে একটা সংখ্যা দিয়ে দিত তোর, ঠিক আছে, যেটা ধর 605 দিয়ে দিত, ঠিক আছে, তখন এটা করতে যেতি, দেখতি যে মানে সংখ্যাগুলো লিখে করলে অনেক কষ্ট হতো। কিন্তু যদি তুই অনুপাত নিয়ে নিতি প্রথমেই, ঠিক আছে, এদের যদি অনুপাত নিয়ে নিতি, কত হয়ে যাবে, কেটে 121 1:5 হয়ে যাবে, ঠিক আছে। তো এত বড় সংখ্যা না লিখে তোর 1 আর 5 দিয়েই তখন হিসাব হয়ে যেত। বোঝা গেল? মানে বড় অঙ্কের ক্ষেত্রে অনুপাত দিয়ে করলে সুবিধা হবে, আর ছোট অঙ্কের ক্ষেত্রে দুটাই একই। 22 1 হলো এটা না, 22 2 কি বলেছে, বার্ষিক সরল সুদ হারে 4% থেকে বার্ষিক সরল সুদের হার, ঠিক আছে, প্রথমে কত ছিল 4%, ওটার থেকে এখন কত হয়ে গেল বিয়োগ করে 15/4। মানে 3/3 হয়ে গেল। তাহলে এত পার্সেন্ট কি হয়ে গেল, মানে চেঞ্জ হলো, এটা হচ্ছে চেঞ্জ ইন পার্সেন্টেজ, এর চিহ্নটা মানে চেঞ্জ, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, চেঞ্জ ইন পার্সেন্টেজ কত, 4 - 3/3/4। বোঝা গেল? তাহলে চেঞ্জ ইন পার্সেন্টেজ কত হলো, এখানে 1/4 হচ্ছে, 4-এর থেকে 3 বিয়োগ দিলাম, তাই না? এটা মানে কি, এখানে এটা মানে যোগ, এটা অনেক দিন বলেছি। তাহলে 4 - 3 কত হয়ে গেল, 1 হয়ে গেল। আর 1 মাইনাস, এটা ব্র্যাকেটে মাইনাস থাকলে সবসময় ব্র্যাকেটে, তাই না, মাইনাস আরো 3/4 আছে, 1 - 3/4 মানে 1/4%। বোঝা গেছে? হ্যাঁ, তো কি বলেছে যে আমাদের পার্সেন্টেজ কত কমে গেল, 1/4% কমে গেল। আর টাকায় কত কমলো বল, বার্ষিক আয় কমে গেছে তোর কত, 60 টাকা, তাই না? তাহলে 1/4% কমেছে, আর ওদিকে কত কমেছে, 60 টাকা কমেছে। তাহলে 1/4% মানেই 60 টাকা, তাই তো? 1/4% মানে যদি তোর 60 টাকা হয়, তাহলে 1% মানে কত, দুদিকে আমি 4 দিয়ে গুণ করে দিলাম, 60 ইন্টু, এদিকে আমি 4 দিয়ে গুণ করলাম, এদিকে আমি 4 দিয়ে গুণ করলাম, তাই না? পরের লাইনে কি হচ্ছে, তাহলে 4 4 কেটে গিয়ে 1 পড়ে থাকছে, 1%-এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 60 ইন্টু 4 মানে 240 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 100% মানেই তো টোটাল জিনিসটা, তাই না? টোটাল জিনিসটা মানে মূলধন কত চলে আসছে, ঠিক আছে, 24,000 টাকা। বুঝা গেল? এই যে এখানে এটা কার পার্সেন্টেজ বের হয় বলতো, 8টা তো মূলধনের পার্সেন্টেজ, তাই না? মূলধনের এত পার্সেন্ট আমার কম পাবো, পার্সেন্টেজটা এত পার্সেন্ট কম হয়েছে, ওই জন্য সরল সুদটা আমি এত পার্সেন্ট কম পাবো। সরল সুদটা কার পার্সেন্ট, মূলধনের এত পার্সেন্ট হয়, তাই না? মূলধনের আর ইন্টু টি পার্সেন্ট হয়। বোঝা গেল? পি ইন্টু আর ইন্টু টি বাই 100, আর ইন্টু টি বাই 100 মানে কি, টি ইন্টু আর পার্সেন্ট। ওটাই বললাম যে পি এর মূলধনের আর ইন্টু টি পার্সেন্ট মানে হয় সরল সুদ। ওটাকেই আমরা বললাম কি, যে সরল সুদটা আমাদের এত পার্সেন্ট কমে গেল, মানে আসলের এত পার্সেন্ট আমি প্রত্যেক বছর করে কম পাচ্ছি। তাহলে আসলের এত পার্সেন্ট করে কম পাচ্ছি, আবার আরেক জায়গায় বললো আসলে 60 টাকা করে কম পাচ্ছি। তাহলে
এত পার্সেন্ট মানেই কত 60, এত পার্সেন্ট মানে যদি 60 হয় তাহলে 100% মানে 24,000 টাকা। এবার কি বলেছে, অমল বাবুর মূলধন তাহলে বের হয়ে গেল 24,000 টাকা 2 নম্বরে। এবার 3 নাম্বার কি বলেছে, 3 নাম্বার বলেছে শতকরা বার্ষিক সরল সুদ হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদে আসলের 8/25 অংশ হবে তা নির্ণয় করি। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, ধরি R% হলে, ঠিক আছে, কি লিখবি, ধরি R% হলে যা বলেছে সেই ভাষাটা লিখে দিবি যে কোনো টাকার 4 বছরের সুদ হয়ে যাবে কত 8 এত অংশ। কার 8/25 অংশ, সুদ আসলের 8/25 অংশ। তাহলে ধরলাম কি R%, ঠিক আছে। সময় কত বলে দিয়েছে এখানে, বল, 4 বছর বলে দিয়েছে। মূলধন আমাদের কি ধরতে হয় সব সময়, পি, তাই না। তাহলে মূলধন হয়ে গেল R% ধরেছি, পি ধরেছি। এবার তাহলে আমাদের আসল কত হয়ে যাবে, আসল মানে মূলধন মানে পি প্লাস সুদ, সুদ কত পি আর টি বাই 100, ঠিক আছে। এবার প্রশ্ন অনুযায়ী কি বলেছে যে 4 বছরের সুদ, কোথায় গেল, কোনো টাকার 4 বছরের সুদ, সরি এখানে না সুদ আসল বলেনি, সুদ আর আসল আলাদা আলাদা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই জিনিসটার কোনো দরকার নেই এখন, এইটুক দিয়েই কাজ হয়ে যাবে। তাহলে কি বলেছে, 4 বছরের সুদ, এখানে একটা কমা দেওয়া উচিত ছিল, যাই হোক, 4 বছরের সুদ কি বলেছে, আসলের এত অংশ। 4 বছরের সুদ কি হবে, পি ইন্টু আর ইন্টু 4/100, এটাই 4 বছরের সুদ। এটা কার 8/25 অংশ বলেছে, বল, আসলের, আসলের আসল কত পি, এটাই বলেছে প্রশ্ন অনুযায়ী। তাহলে কি পি পি কেটে গেল, তাই না। আর কত কাটবে, 25 দিয়ে এখানে 4 কাটবে, 4-এর সঙ্গে 4 কাটবে, তাই না। তাহলে আর কত বছর হয়ে যাচ্ছে, আর কত পার্সেন্ট হয়ে যাচ্ছে, 8, R% মানে 8%। উত্তর মিলছে তো সব, হ্যাঁ 8% আছে। বাকিগুলো মিলেছিল তো উত্তর, হ্যাঁ এটা 6-এর পর। আচ্ছা এখানে কি বলেছে দেখ, শতকরা বার্ষিক সরল সুদ হার কত হলে, ধরলাম R% হলে কোনো টাকায় 10 বছরে মানে টি ইকুয়ালস টু 10 বছর, ঠিক আছে। সুদ এই অঙ্কটাই বলেছে, সুদ আসলের 2/5 অংশ, ঠিক আছে। তাহলে মূলধন তো আমাদের পি ধরতে হয়, তাই না। আর R% হচ্ছে কি আমাদের সুদের হার ধরতে হয়, বার্ষিক সুদের হার, R% ধরতে হয়। আর টি বলে দিয়েছে কত সময়, 10 বছর। তাহলে সুদে আসলে কত হয়ে যাবে 10 বছর পর, আসল মানে পি প্লাস পি আর টি মানে 10/100। তাহলে এটা হয়ে গেল কি আমাদের টোটাল সুদ আসল। এবার প্রশ্নে কি বলে দিয়েছে, এই সুদ আসলটা এর 2/5 অংশ কি 10 বছরের সুদ, ঠিক আছে। এটাই সমান সমান কি পি আর ইন্টু 10/100, 10 বছরের সুদ, তাই না। তাহলে কি করব, পরের লাইনে এর ভ্যালুটা বসাবো। তাহলে 2/5 গুণ কত, পি প্লাস পি আর 10/100, অ্যামাউন্টের ভ্যালুটা বসালাম খালি, ঠিক আছে। ইজ ইকুয়ালস টু কত বলেছে, পি আর 10/100, তাই না। বার্ষিক সুদ 10 বছরের সুদ, হ্যাঁ। তো এবার কাটাকাটি করতে হবে, তাহলেই হয়ে গেল। এই 10 দিয়ে এটা গেল, 10 দিয়ে একটা শূন্য গেল, তাই না। এবার 5 দিয়ে 2 হয়ে গেল এটা, তাহলে 2 দুগুণ 4 হয়ে যাবে, 4p, তাই তো, প্লাস 4p/10 ইজ ইকুয়ালস টু কত, এদিকে p ইন্টু আর, তাই না।
তাহলে এদিকে কত পড়ে থাকছে? পিপি কেটে দিই আমি। দেখ পিপি ওই আগের মতোই, কিন্তু যোগ চিহ্ন আছে জন্য আমি কি আলাদা আলাদাভাবে কাটবো, মানে কমন নিয়ে কেটে দিলাম। এদিক থেকে পিটা কমন নিলাম দুটার থেকে, এই পি দিয়ে কেটে দিলাম। বোঝা গেছে? যোগ থাকলে আলাদা আলাদাভাবে কাটি। তাহলে কি হয়ে যাচ্ছে? 4 প্লাস এটা কত? 2/5, 4/10 মানে 2/5, 2/5 আর ইজ ইকুয়ালস টু আর। তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাচ্ছে বল? 1 থেকে 2/5, 1 থেকে 2/5 বিয়োগ হলে কত হয়? আর কমন নিলাম এখানে, 1 মাইনাস 2/5, বুঝলি? ইজ ইকুয়ালস টু কত? এটা মানেই কত? আর ইন্টু 3/5। তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 20/3%, তাই না? 20/3 বোঝা গেল? তাহলে দুদিকে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো, মানে আর পার্সেন্ট মানে 20/3%। উত্তর মিলেছে? হ্যাঁ 6.2/3। 1/3 মানেই কত? 6/2/3। আচ্ছা 6.2/3 এরকম করে লিখেছে? ভাগ করে হ্যাঁ তাহলে ভাগ করে লিখবি। আমি ভাবলাম পয়েন্ট দিয়ে লিখেছে, ওই জন্য আমি আর একটু সহজে বলতে যাচ্ছিলাম। যাই হোক, 6 পূর্ণ কত? 6 3 6 18, 19 20 মানে 2/3, তাই না? হ্যাঁ, এবার কত নাম্বার? বার্ষিক 5 নম্বর 5%। বার্ষিক 5% সরল সুদের হার কত টাকা? আর মাসিক সুদ 1 টাকা। আচ্ছা, বার্ষিক সরল সুদের হার কত বলেছে? 5%। আর ইজ ইকুয়ালস টু 5, তাই না? এটা কি বার্ষিক সুদ হার? বার্ষিক সুদ হার 5%, মানে আর পার্সেন্টের ভ্যালু 5%, তাই তো? বার্ষিক সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করি। ধরলাম কি, আমি ধরি পি টাকার মাসিক সুদ কত বলেছে? 1 টাকা, মাসিক সুদ 1 টাকা, তাই না? পি টাকার মাসিক সুদ যদি 1 টাকা হয়, তাহলে পি টাকার বার্ষিক সুদ কত হয়ে যায়? 1/12। ওহো, পি টাকায় 1 মাসে যদি তুই 1 টাকা সুদ পাস, তাহলে 12 মাসে কত টাকা সুদ পাবি? ওহো, 1 মাসে 1 টাকা, তাহলে 12 মাসে 12 টাকা। এটা কেন বলতে পারিস না? 1/12 1/12 বলে যাচ্ছে। হ্যাঁ তুই একা বলছিস, তোর কথা তো আমি বলিনি। আমি যারা 1/12 বলেছে তাদের কথা বলেছি। ক্যালি মারতে হবে না, একটা জিনিস ঠিক বলে হতো। তাহলে কি হয়ে গেল? আমার দুটাই বছরে চলে আসলো। আমি হয় দুটাকেই বছরে রাখতাম, অথবা আমি কি করতাম, এটাকে 5/12 লিখতাম মাসে। ঠিক আছে, এবার হয়ে যাবে তাহলে কি? বার্ষিক সুদ কত বলেছে? 12 টাকা, মানে সুদের পরিমাণ SI ইজ ইকুয়ালস টু 12 ইজ ইকুয়ালস টু কি? পি আর টি বাই 100, তাই না? তাহলে কত হয়ে গেল? 12 ইজ ইকুয়ালস টু পি তো বের করতে হবে, আর এর ভ্যালু 5 বলে দিয়েছে। টি কত? 1 বছরের, এটা বের করলাম আমরা না, 1 বছরের সুদ 12 টাকা হলো। তাহলে টি কত? 1, আর এটা কি? 100। তাহলে এটা কত হলো? 20 দিয়ে কাটলো 240 টাকা, তাই না? হয়ে গেল, এই চ্যাপ্টার শেষ, তাই না?